করলো। মারোয়ান পিছনে থেকে বলল, আমি রেঁধেছি, একটু কষ্ট করে খাও আজকে। হয়তোবা অতটা ভালো হয়নি, তবু আজকে চালিয়ে নেওয়া যায় কিনা দেখো। নিশাত আজকে অবাকের উপর অবাক হচ্ছে। মারোয়ানকে চিনতে একটু অসুবিধা হচ্ছে। হঠাৎ এরকম অদ্ভুত আচরণের কারণ কি? এসব ভাবতে ভাবতে খেয়াল করলো মারোয়ান চুলোয় ছোট্ট একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছে। মারোয়ান নিশাতকে এরকম ভ্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে বলল, যাও শুয়ে থাকো, আমি গরম পানি নিয়ে আসছি। নিশাত কোনো কথা না বলে আস্তে করে হেঁটে চলে গেল। নাফন মাকে দেখে দৌড়ে আসলো। মায়ের পা জড়িয়ে ফিক করে হেসে মায়ের দিকে তাকালো। নিশাত ছেলের চোখের ভাষা বুঝলো, ছেলেকে কোলে নিল। অনেকক্ষণ পর মায়ের কোল পেয়ে আরামে বাচ্চাটা কাঁধে মাথা ফেলে পড়ে রইল। নিশাত বলল, আব্বা ভাত খেয়েছেন? কেচি বাবা কাই দিচ্ছে। নিশাত মন ভরে তার ছানাকে আদর করলো। তার কলেজার টুকরো এই বাচ্চাটা আরেকটু শক্ত করে জাপটে ধরলো ছেলেকে। ছেলেও মায়ের ওম্পে আরও সেটে গেল মায়ের বুকে। মায়ের শরীরের ঘ্রাণই সবকিছু ভুলে যায় সন্তানরা। নিশাতের আজকে অনেক মায়ের কথা মনে পড়ছে। কতগুলো দিন হলো মা বাবার খোঁজ নেওয়া হয় না। খোঁজ নিলে আরেক বিপদ। তারা নিশাতকে মারোয়ানের সংসার ছেড়ে চলে আসতে বলেন। নিশাত এসব শুনতে চায় না বিধায় ফোন দেওয়া বন্ধ করেছে। তারা ফোন দিলেও এড়িয়ে চলে, ফোন ধরে না, সাইলেন্ট করে রেখে দেয়। সবাই যতটা সহজভাবে বলে সংসার ছেড়ে চলে আসতে, সংসার ছাড়া কি অতটা সোজা? নিশাতের বাবা মায়ের প্রতি অদৃশ্য একটা ক্ষোভ আছে। তখন ছেলেকে যাচাই বাছাই না করে কেন বিয়ে দিল? আর এখন বা তাকে সংসার ছেড়ে আসতেও কেন বলে? তার একটা সন্তান আছে, ওকে বাবা মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত করার অধিকার নিশাতের নেই। এতে আল্লাহ তাআলা ভীষণ নারাজ হন। তালাক হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ। এই নিষ্পাপ ফুলের মতো বাচ্চার কি দোষ? ওর তো মা বাবা দুজনেই প্রয়োজন। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলল নিশাত। মারণ পানি নিয়ে এসে দেখলো ছেলে মায়ের কোলে ঘাপটি মেরে আছে। গামছা ভাঁজ করে গরম পাতিলে ছ্যাঁকা দিল। তারপর নাহনের দিকে তাকিয়ে বলল, ওই পান্ডা, তুই মায়ের কোলে উঠেছিস কেন? নিশাত ও নাহন উভয়ই চমকে উঠল। মারণ তাদের দিকে এগিয়ে এসে বলল, আমার কোলে আয় নাট বল্টু। নাহন মাথা একটু বের করে আবারও মাকে জাপটে ধরল। মাথা নাড়িয়ে না বলল, অর্থাৎ সে যাবে না। মারণ কিরমির করতে করতে বলল, তুই আসবি, তোর মাও আসবে, দ্রুত কোলে আয় চিলমুচির বাচ্চা। নিশাত চোখ রাঙিয়ে বলল, ও থাকতে চাইছে থাকুক, আপনি আমার বাচ্চাকে উল্টাপাল্টা নামে ডাকা বন্ধ করুন। হ্যাঁ, নিজের একার বাচ্চা, আমি তো দুধ ভাত। বলে নাহনকে জোর করে কোলে নিল। নাহন হাত পা ছুড়োছুড়ি করতে লাগলো মায়ের কোলে যাওয়ার জন্য। মারণ গরম গামছাটা নিশাতের হাতে দিয়ে বলল, এটা পেটে চেপে ধরো, আর এই যে গরম পানি, এটা খেও। বলে গ্লাস আর গামছা নিশাতের দিকে এগিয়ে দিল। তারপর ছেলেকে নিয়ে বাহিরে বের হতে হতে বলল, তোকে কিন্তু মারবো ফাইয়ার। নাহন কেঁদে হাত পা ছুটতে লাগলো আর বলল, মার কাছে যাবো। না, বাবার কাছে রাখ, মা মধু নিয়ে বসেনি। তোর মা যা দিতে পারবে আমিও পারবো, সুতরাং সুন্দর করে কোলে খাপটি মেরে থাক। নাহন বাবার দিকে কতক্ষণ তাকিয়ে থেকে বলল, দুধু খাবো, দুধু দাও। মারণ এতই অবাক হলো যে মুখ থেকে কথা বের হলো না কোনো। কিছুক্ষণ পর চোখ রাঙিয়ে বলল, 2 দিনের আন্ডা আমার সাথে ইয়ার্কি করিস? কত বড় বদ! নাহন বাবার কোনো কথা কানে ঢুকলো না। দুধ খাওয়ার বায়না করেই যেতে থাকলো। শেষে আর না পেরে মারণ নিশাতের কাছে দিয়ে বলল, খা, যত খুশি। আর আসিস বাবার কাছে থেকে, আলু ভর্তা বানাবো। নাহন মায়ের কোলে ঘাপটে মেরে ছোট ছোট চোখ বের করে উকি দিয়ে বাবার দিকে চেয়ে ফিচ ফিচ করে হাসলো। মারণ চোখ রাঙিয়ে তাকালো। ইহা বাসায় ঢুকে বাসার পরিবেশ একেবারে থমথমে দেখলো। উর্মি ভুইয়াকে সোফায় বসে থাকতে দেখে মায়ের দিকে এগিয়ে গেল। মায়ের পাশে বসে বলল, কি হচ্ছে আম্মু? উর্মি ভুইয়া ছেলের দিকে শীতল চোখে চাইলেন। ইহাব মায়ের চাহনি দেখে কিছুটা ভরকালো। বলল, কি হয়েছে? তোমার মাহবুব আলমের মেয়েকে বিয়ে করার রিজন কি ইহাব? ইহাব কেঁপে উঠল ভিতরে। বলল, কোনো রিজন নেই আম্মু, তার মেয়েকে পছন্দ, ব্যাস এইটুকুই। কিন্তু আমি যতটুকু জানি তুমি ওই পরিবারের কাউকে সহ্য করতে পারো না, তাহলে হঠাৎ করে ওই পরিবারের মেয়েকে পছন্দ করার কোনো কারণ তো আমি দেখি না। আর তোমার সাথে ওই ফ্যামিলির কি হয়েছিল যার জন্য ওদের তুমি দেখতে পারো না? ইহাবের চোখের কোণা লাল হয়ে গেল। হাত মুষ্টিবদ্ধ করে আবার খুলে নিজেকে স্বাভাবিক করলো। নরম সুরে মাকে বলল, একটু ঝামেলা চলছিল তখন, এখন সব ঠিক হয়ে গেছে। তুমি তোমার ছেলেকে অবিশ্বাস করো আম্মু? উর্মি ভুইয়া ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ। তারপর বললেন,
অবিশ্বাস করি না, কিন্তু বিশ্বাসও পুরোপুরি করতে পারছি না। কোথাও বাজছে মনে হচ্ছে। বলেই তিনি দাঁড়িয়ে গেলেন, তারপর কিছু মনে পড়ার ভঙ্গিতে বললেন, শুনো, তোমার বাবার সাথে আমার এ বিষয়ে বিরাট ঝগড়া হয়েছে। তোমার বাবা প্রচণ্ড ক্ষেপে গেছেন এই পরিবারের মেয়েকে বউ করতে চাই শুনে। কাপ মগ, ড্রেসিং টেবিলের আয়না সব ভেঙেছেন তিনি। এখন তুমি কিভাবে তাকে ম্যানেজ করবে বা রাজি করাবে, এটা একান্তই তোমার ব্যাপার। তোমাদের বাপ ছেলেকে যেন আমার ত্রিসীমানায়ও না দেখি। বলেই উপরে চলে গেলেন তিনি। ইহাব মনে মনে তার পরবর্তী পরিকল্পনা ভেবে ফেল, বাবাকে রাজি করাতেই হবে। মাহবুব আলমের বাড়িতে ঢাকা থেকে বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে পাত্রের মা ও তার পরিবার। মাহবুব আলম মেয়ের বিয়ের ব্যাপারে এখনই ভাবেননি, কিন্তু পাত্রপক্ষ কিভাবে যেন খোঁজ নিয়ে চলে এসেছেন। ছেলে ইঞ্জিনিয়ার, দেখতে শুনতে ভালোই, হাই ক্লাস ফ্যামিলি, কিন্তু মাহবুব আলমের মেয়েকে অতদূর পাঠাতে দারুণ আপত্তি। তাই পাত্রের পরিবার থেকে কিছুদিন সময় চেয়ে নিয়েছেন তিনি। এখনই বিয়ের ব্যাপারে কিছু বলেননি, মেয়েকেও দেখাননি। মানহা নিজেও বাবা মাকে ছেড়ে অতদূর যেতে রাজি না। কলেজ যাওয়ার আগে মাকে বারবার বলছে, আমি এত দূর কিছুতেই বিয়ে করব না। তোমরা যদি আমার বিয়ে দাও তাহলে আমি আর কোনো দিন তোমাদের এখানে আসবো না। বলেই হনহন করে হেঁটে বাসা থেকে বেরিয়ে গেল। মাইমুনা বেগম নিজেও কোনো সিদ্ধান্ত আসতে পারছেন না, তাই মেয়ের যাওয়ার পানে তাকিয়ে রইলেন। মানহা মন মেজাজ খারাপ করে কলেজে যাচ্ছে, প্রতিমধ্যে বাইক নিয়ে ইহাব তার পথ আটকে দিল। মানহা কিছুটা ভয় পেল, সে পাশ কাটিয়ে যেতে নিলে ইহাব বলল, শুনলাম তোমার বিয়ের সম্বন্ধ এসছে। মানহা কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে ব্যাগ শক্ত করে চেপে ধরে ফালতু লোক বলে পাশ কাটিয়ে দ্রুত চলে গেল। ইহাব তা দেখে হাসলো, বলল, যাও কলেজে, খুব শীঘ্র দেখা হবে আমাদের। তখন এই ফালতু লোক তোমায় মন ভরে দেখবে। তুমি হবে শুধুই আমার অধিকার, আর কারো তোমার উপর কোনো অধিকার থাকবে না। সেই দিন খুব বেশি দূরে নয় মানহা ফ্রেন্ড, যত খুশি ছটফটিয়ে নাও, ধরো তুমি আমার খাঁচাই দেবে। আজকে 3 দিন পর স্কুলে যাচ্ছে নিশাত। 3 দিন মারও যথেষ্ট খেয়াল রেখেছে তার। আজকে একটু স্বাভাবিক হয়েছে সে। এতদিন মানসিক একটা ট্রমার মধ্যে ছিল। সেদিনের কথাগুলো হজম করতে বেশ বেগ পেতে হয়েছে। তবে আল্লাহর অশেষ রহমতে নিশাতকে এই কয়েকদিন পূর্ণ সাপোর্ট দিয়েছে মারওয়ান আজাদ নামক বিড়িখোরটা। তার এই রূপ ভীষণ অবাক করেছে নিশাতকে। এবার বুঝি লোকটা একটু মানুষ হবে। রান্নাবান্না সারতে সারতে এসবই ভেবে চলছে নিশাত। আল্লাহ যদি তাকে সংসারের প্রতি এবার একটু মনোযোগী করে, তাতেই আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। মারওয়ান আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছে, উঠেই বিড়ি টানা শুরু করে দিয়েছে। কয়েকদিন বিড়ি টানতে পারেনি, এই শোকে আজকে আরও কয়েকটা বিড়ি বেশি টানবে বলে ফোন করেছে। নিশাত রুমে ঢুকে মারওয়ানকে আয়েশ করে বিড়ি টানতে দেখে অবাক হয়ে তাকালো। মারওয়ান নিশাতকে এরকম হা করে তাকাতে দেখে বলল, কি হলো, খাবে? হাতের সিগারেট নিশাতের দিকে বাড়িয়ে বলল। নিশাত মুখ কুঁচকে বলল, আপনার গায়ে কি আবারও ইবলিশ ভর করেছে? মারওয়ান নিজেকে ভালোভাবে দেখে বলল। কই না তো। নিশাত হাত ভাঁজ করে বলল, দেখতে পাওয়া লাগবে কেন? যার গায়ে শয়তান ভর করে সে খারাপ কাজ বেশি বেশি করে, এতেই বোঝা যায় ভর করেছে নাকি করেনি। মারওয়ান হাতের ফাঁকে সিগারেটগুলি মুখ থেকে ধোয়া ছেড়ে আয়েশ করে বলল, তুমি দেখতে পাচ্ছ? কি জানি, অত হাদিস জানি না আমি। তুমি স্কুলে যাচ্ছ, যাও, সাবধানে যাবে কেমন? নিশাত হতাশ হলো প্রচুর। এই লোক ভালো হওয়ার নয়, ভেবেছিল বোধহয় ভালো হয়ে গেছে, এখন দেখি আবার বিড়ি টানতে লেগে গেছে। তাহলে এই কয়েকদিন ঢং করছিল তার সাথে। সে বেশ শান্ত স্বরে বলল, আপনি কি কাজবাজ কিছুই করবেন না? মারওয়ান খাটে হেলান দিয়ে শুয়ে বলল, আসলে কাজ করতে আলসেমি লাগে। যেদিন আলসেমি কমবে সেদিন কাজ করব, পিঙ্কি প্রমিস। নিশাতের আর কথা বলতে ইচ্ছে হলো না, ছেলেকে উঠাতে লেগে গেল। তার ছানাকে খাইয়ে সে স্কুলের উদ্দেশ্যে বের হবে। নাহনকে উঠিয়ে হাত মুখ ধুয়ে দিল নিশাত। বাচ্চাটা মাকে আঁকড়ে ধরে আছে। মুখ ধুয়ে এসে বাবাকে বসে থাকতে দেখে মায়ের কোলে থেকেই বলল, উঠো বাবা। বলেই ছোট ছোট দাঁত বের করে হাসলো। মারুন ছেলেকে দেখে নজর সরিয়ে ফেল। বাচ্চাটা বাবাকে চোখ সরিয়ে ফেলতে দেখে মুখ চুপসে ফেলল। বাবার দিকে চেয়ে কানে হাত দিয়ে ডলতে লাগলো। নিশাত ছেলেকে জিজ্ঞেস করলো, নাস্তা খাইয়ে দিব আব্বা? নাহন বাবার দিকে ছল ছল নয়নে তাকিয়ে আছে এখনো। বাবা তাকে দেখে চোখ ফিরিয়ে নিল কেন? বাচ্চাটা বিষয়টা হৃদয়ে আঘাত এনেছে। নিশাত ছেলেকে মারওয়ানের দিকে তাকিয়ে থাকতে দেখে হেঁটে মারওয়ানের কাছে গেল, বলল, ছেলেকে ধরুন। মারওয়ান হামি দিয়ে বলল, পারবো না, কোলে নিতে আলসেমি লাগছে। নিশাত বলল, আমার স্কুলের সময় হয়ে যাচ্ছে, আপনার সব আলগা ঢঙের আলাপ অন্য কোথাও করবেন।
আসছে ডায়ালগ দিতে, আলসেমি লাগছে। বলেই ছেলেকে মারোয়ানের কোলে দিয়ে দ্রুত হেঁটে চলে গেল। নাহন মায়ের যাওয়ার দিকে চেয়ে মাথা ঘুরিয়ে বাবার দিকে চাইল। মারানও তার দিকে ভ্রু কুচকে চেয়ে আছে। বাচ্চাটা অবুঝের মতো বাবার দিকে চেয়ে আছে। মারোয়ান ভ্রু কুচকে রেখে বলল, তুই যেভাবে ইনোসেন্ট মুখ করে থাকিস, তুই তো এত ইনোসেন্ট না পটলের বাচ্চা। বাচ্চাটা বাবার দিকে তাকিয়ে বলল, পুতুল কি? জানি না, তোর সাথে রাগ করেছি। লাউ কুচু। হ্যাঁ, কেন? তুই মাকে খুঁজিস শুধু, বাবাকে তোর কি দরকার? নাহন মাথা চুলকে বাবার শরীর বেয়ে উঠে ঘাড়ে মাথা ফেলে গলা জড়িয়ে ধরলো। মারোয়ান কিছু বলতে গিয়েও বলতে পারল না। ঠোঁটে ক্ষীণ হাসি খেলে গেল তার। এটা তার বাচ্চা ভেবেই জড়িয়ে ধরলো শক্ত করে। নাহন বাবার ছোঁয়া পেয়ে আরও সেটে গেল। মারোয়ান ছেলেকে জড়িয়ে রেখেই বলল, এই বয়সেই ব্রিটিশ বুদ্ধি নিয়ে চলিস? কিভাবে বাপ? মাকে পটাতে হয় ভালো করে জানিস, লিলিপুটের বাচ্চা। নাহন ফিচ ফিচ করে হেসে দিল। মারোয়ান ছেলের নাকে নাক ঘষে আদর করে দিল। সকাল থেকে ইহাব এবং ইমতিয়াজ ভুঁইয়া খুবই খুশ মেজাজে আছে। গুরুত্বপূর্ণ খবর, ইমতিয়াজ ভুঁইয়া ইহাবের পছন্দকে হ্যাঁ জানিয়েছেন। ইহাব বাবাকে ঠিক কী বলে রাজি করিয়েছে সেটা অজানা সকলের। খবরটা শুনে ভুঁইয়া বাড়ির একমাত্র কন্যা ইনাবা ভুঁইয়া শহর থেকে ব্যাগপত্র সব কিছু নিয়ে হাজির হয়ে গেছে। এসেই চিল্লাচিল্লি জুড়ে দিয়েছে সে। মায়ের কাছে গিয়ে বলল, আমার কি এপাশে কোনো গুরুত্ব নেই আম্মু? কিভাবে পারলে আমাকে ছাড়া ভাইয়ার জন্য পাত্রী পছন্দ করতে? উর্মি ভুঁইয়া গম্ভীর গলায় বললেন, এসব নিয়ে আমার সাথে উচ্চ শব্দ করবে না। তোমার ভাব ভাইকে জিজ্ঞেস করো গিয়ে। এসব সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এসেছ, রেস্ট নাও। তবে খবরদার আমার সাথে এসব বিষয়ে কথা বলবে না। যাও, হাত মুখ ধুয়ে রেস্ট নাও। বলে পাশ কাটিয়ে চলে গেলেন। ইনাবা হতবাক হলো কিছুটা। মায়ের এমন নির্লিপ্ততা তাকে ভাবাচ্ছে। সে দ্রুত গিয়ে বাবাকে বলল, পাপা, কাহিনী কি? তুমি ফোন দিয়ে বললে ভাইয়ার জন্য পাত্রী দেখতে যাবে, কিন্তু আম্মুর কোনো হেলদোল নেই কেন? ঘটনা কি? ইমতিয়াজ ভুঁইয়া হতাশ ভঙ্গিতে বললেন, তোমার আম্মুর সাথে ইহাবের পাত্রী দেখা নিয়ে কথা কাটাকাটি হয়েছে। যেই সেই কথা কাটাকাটি না, একেবারে ভাঙচুর করেছি। রাগ উঠেছিল প্রচুর। তোমার মায়ের সাথে তো চাইলেও রাগারাগি করতে পারি না, কিন্তু সেদিন মারাত্মক রাগ উঠে গিয়েছিল, কন্ট্রোল করতে পারিনি। সেই দিন থেকে এখনো একটা শব্দ আমার সাথে বলেননি তোমাদের আম্মু। ইহাব এবং ইনাবা উভয়ই হতাশ হলো। ইনাবা বাবার পাশে বসে বলল, এবার তুমি গেছো পাপা, তোমার ওরকম করার কি দরকার ছিল? আম্মুর রাগ সম্পর্কে তোমার ধারণা নেই? এখন কিভাবে আম্মুর রাগ ভাঙাবে দেখো। বলে ইমতিয়াজ ভুঁইয়ার গলা জড়িয়ে গালে চুমু দিয়ে উপরে চলে গেল ব্যাগপত্র নিয়ে। ইহাব বাবার দিকে তাকিয়ে দুঃখী দুঃখী নজরে চেয়ে বলল, সো স্যাড বাবা। তোমার জন্যই তো হলো এত কিছু। তোমার প্ল্যানের কথা আগে জানলে নিশ্চয়ই আমি ভীমরুলের বাসায় বিয়ে ছুটতাম না। ইহাব মাথা নাড়িয়ে বাবাকে সহমত জানালো। স্বীকার করে নিল দোষটা তারই। ইমতিয়াজ ভুঁইয়া খুবই সিরিয়াস ভঙ্গিতে বললেন, মেয়ে দেখতে কবে যাব? খুব শীঘ্রই গেলে ভালো হয় বাবা। এখন বাকিটা তোমার মন মরছে। মেয়ের আবার পাত্রের অভাব নেই, যে কোনো সময় বিয়ে হয়ে যেতে পারে। তাই আগে ভাগে আকটটা করিয়ে ফেললে ভালো হতো। ইমতিয়াজ ভুঁইয়া বললেন, আচ্ছা, ব্যাপারটা দেখছি আমি। হ্যাঁ বাবা, প্ল্যান অনুযায়ী আগাতে হবে। এমনভাবে সবকিছু করবে যেন কেউ ধরতে না পারে আমরা কোনো নাটক করছি। ইমতিয়াজ ভুঁইয়া ক্রূর হেসে বললেন, ওসব তোমাকে ভাবতে হবে না, নিশ্চিন্তে থাকো, সব সামলে নিব। তাছাড়া চেয়ারম্যান বাড়ি থেকে সম্বন্ধ যাচ্ছে, কার সাথ দিতা ফিরিয়ে দেয়? নিশাত স্কুলে যাওয়ার পর ছেলেকে নিয়ে তৈরি হয়ে বাসা থেকে বের হলো মারওয়ান। নাহন বাবার গলা জড়িয়ে আছে। মারওয়ান একটা গোডাউনের মতো জায়গায় এসে দাঁড়ালো। আশেপাশে নজর বুলিয়ে মাস্ক ঠিকঠাক করে নিল। নাহনকে নিয়ে গোডাউনের ভিতরে ঢুকে পড়ল। বেশ কিছুক্ষণ পর ধীর পায়ে হেঁটে গোডাউন থেকে বেরিয়ে হয়ে গেল। কোলে বাচ্চাটা ঘুমিয়ে আছে। মারওয়ান ছেলেকে ঢেকে ওখান থেকে চলে গেল। বাসায় এসে ছেলেকে বিছানায় রেখে কিছু কাগজ কলম নিয়ে বসলো মারওয়ান। অনেকক্ষণ ধরে কি যেন আঁকিবুকি করলো। তার চেহারায় অসম্ভব রহস্য খেলা করছে। চোখ দুটো সংকীর্ণ হয়ে আছে, চোখের পাতা আন্দোলিত হচ্ছে। তারপর একসময় তার চেহারা স্বাভাবিক হয়ে গেল। সে চুপচাপ জিনিসপত্র গুছিয়ে গোপনীয় স্থানে সব কিছু রেখে দিল। ছেলেকে দেখে গোসল করতে চলে গেল। বেশ কিছুক্ষণ গোসল সেরে বের হলো। নাহন উঠে গেছে। উঠেই কাউকে না দেখতে পেয়ে কান্না জুড়ে দিয়েছে। মারওয়ান ধীর পায়ে হেঁটে বলল, কি হলো? নাহন বাবার কণ্ঠ শুনে বিছানার উপর দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলল, বাবা নাই? এই তো বাবা,
বলেই ছেলেকে কোলে নিল। বাচ্চাটা বাবাকে পেয়ে কোলের মধ্যে গুটিয়ে গেল। মারোয়ান গম্ভীর নয়নে চেয়ে আছে, কি যেন ভাবছে সে। বোঝা বড়ই মুশকিল। তাকে দেখলে যে কেউ অবাক হবে, কারণ আগের মারোয়ানের সাথে এই মারোয়ানের বিস্তর ফারাক। সেই মারোয়ান ছেলের সাথে চঞ্চল, আর এই মারোয়ান এতটাই গম্ভীর যে মুখাবয়ব শক্ত কঠিন হয়ে আছে। নাহন বাবাকে ডাকলো। বাবা বাবা, জি। খিদা লাগছে, খাবো। মারোয়ান ভাবনা থেকে বেরিয়ে ছেলেকে জিজ্ঞেস করলো। ভাত খাবি? নাহন ঘাড় নাড়িয়ে বলল, খাবো। ছেলের কথা শুনে মারোয়ান ভাবনা চিন্তা বাদ দিয়ে বলল, আগে গোসল করিয়ে দেই, তারপর ভাত খাওয়াবো, চল। বলে ছেলেকে নিয়ে গোসলে ঢুকলো। গোসল শেষে গায়ে বেবি লোশন মেখে দিয়ে ভাত বেড়ে নিল। ছোট ছোট লোকমা তুলে খাইয়ে দিতে লাগলো। বাচ্চাটা পা ছড়িয়ে বসে খাচ্ছে চুপচাপ। মারোয়ান ছেলেকে খাইয়ে খেলনাপাতি ছড়িয়ে ছিটিয়ে দিল। বাচ্চাটা খেলনা পেয়ে খেলতে লাগলো। মারোয়ান কিছু সরঞ্জাম নিয়ে অন্য রুমে চলে গেল। দরজায় টোকা পড়ায় মারোয়ান কিছুটা হক চকালো। হাতের কাজ বন্ধ করে জিনিসপত্র গুছিয়ে রাখলো। তারপর স্বাভাবিক হয়ে গেট খুলে দিল। নিশাত দাঁড়িয়ে। নিশাত মারোয়ানকে দেখে কিছু বলল না, এমনকি মারোয়ানও কোনো টু শব্দ করলো না। নিশাত চুপচাপ হেঁটে ঘরে ঢুকলো। বিরক্ত লাগছে তার সবকিছু। ব্যাগ রেখে স্কুলের পরীক্ষার খাতা টেবিলে রাখলো। মারোয়ান আজকে কিছু বলছে না। নিশাতও আকবারই কিছু জিজ্ঞেস করেনি। নামাজ পড়ে দোয়া দরুদ পড়ে উঠলো নিশাত। আজকে ঘরে কোনো আওয়াজ নেই। এরকম শান্ত কেন আজকে? তার ছানা আজকেও কথা বলছে না তেমন। প্রতিদিন তো বাবা ছেলের কথোপকথনে ঘর মুখরিত থাকে। আজকে এত শান্ত কেন সবকিছু? মারোয়ানও সারা শব্দ নেই। নিশাত জায়নামাজ ভাঁজ করে পাশের রুমে গিয়ে দেখলো বাবা ছেলে দুজনেই ঘুমিয়ে পড়েছে। নিশাত আর ডাকলো না, খেয়েই ঘুমিয়েছে তার মানে। এসব ভেবে নিশাত খেয়ে নিল। তারপর বিশ্রাম নিতে বিছানায় শুয়ে পড়লো। ইস্তিগফার দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে গেল। আসরের আজানের মধুর কণ্ঠে ঘুম ভেঙে গেল নিশাতের। এখন একটু ফ্রেশ লাগছে। মন খারাপ থাকলে আল্লাহকে ডাকলে আল্লাহ বান্দার মন খারাপ খুব দ্রুতই ভ্যানিশ করে দেন বলে নিশাতের ধারণা। আজকে তার মন ভীষণ খারাপ ছিল। সংসার জীবনের ভবিষ্যৎ নিয়ে বেজায় চিন্তিত ছিল সে। বাবা ফোন দিয়েছিল তাকে আজ। বহুদিন পর বাবার ফোন পেয়ে নিশাত আপ্লুত হয়ে পড়েছিল। ফোন ধরতেই বাবার কণ্ঠস্বর শুনে জর্জর করে কেঁদে দিয়েছিল সে। স্কুলের অফিস কক্ষে তখন কেউ ছিল না। বাবা নাসিরুদ্দিন মেয়ের সাথে অনেকক্ষণ কথা বলেছেন আজ। মেয়েকে আজও এই অলস অকর্ম পুরুষের সংসার ছেড়ে আসতে বলেছেন। নিশাতকে সে পালতে পারবে বলে অনেক বুঝিয়েছেন, কিন্তু নিশাত কোনো প্রত্যুত্তর করেনি। মায়ের সাথেও কথা বলেছে। তবে সবার এক কথা ছিল, যদি মারোয়ান এরকমই থাকে তাহলে ওই কাপুরুষের সংসার করার কোনো প্রয়োজন নেই। নিশাত কিছু বলেনি, শুধু শুনে গেছে। একটা ডিভোর্সি মেয়েকে এই সমাজ কি চোখে দেখে তা নিশাত ভালো করে জানে। তাই তাদের কথায় সায় জানাতে পারেনি সে। আল্লাহ চাইলে মারোয়ান একদিন ভালো হবে, এটা তার দৃঢ় বিশ্বাস। ওই পুরুষটা আর যাই হোক তাকে কখনো আঘাত করেনি। তার ছেলে যত্ন করে আগলে রাখে, শুধু কাজই করতে আগ্রহী নয়। তার কাজের প্রতি প্রচুর অনীহা। এই অনীহার কারণ নিশাত জানে না। কেন তার এই অনাগ্রহ? কাজের প্রতি এত বিতৃষ্ণা কেন এই পুরুষের? নিশাত উঠে অজু করে আসরের নামাজ পড়ে নিল। পাশের রুমে গিয়ে দেখলো ছেলের বাপ কেউ বাসায় নেই। নিশাতের কপাল কুঁচকে গেল। কোথায় গেছে এই সময়? একটু পর দরজা খুলে মারোয়ান ঘরে ঢুকলো। বাচ্চার হাতে চিপস চকলেট। নাহনকে মাকে দেখে হাতে চিপস চকলেট দেখিয়ে মাথা নাড়িয়ে বলল, মুজা মুজা। নিশাত হেসে বলল, খান মজা। মারোয়ান ছেলেকে কোল থেকে নামিয়ে দিতেই বাচ্চাটা সবকিছু নিয়ে অন্য রুমে দৌড়ে চলে গেল। নিশাত মারোয়ানের দিকে ভ্রুভাঁজ করে চাইল। মারোয়ান নিশাতের চাহনি দেখে বলল, কি? আপনাকে অস্বাভাবিক লাগছে আজকে। কই, আমি ঠিক আছি। চোখে সমস্যা তোমার? আমার চোখ তো মিথ্যা বলে না। আমার দৃঢ় সন্দেহ আপনার মনে কোনো কিছু চলছে, সেটা অবশ্যই জটিল কিছু। মারোয়ান কিছুটা চমকালো। পরক্ষণেই স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার ভুল ধারণা এটা। ঠিক ধারণা। মারোয়ান রেগে তাকিয়ে বলল, আজাইরা কথা বলবি না। রাগ উঠাস কেন সব সময়? যতই ভালো বিহেভ করতে যাই ততই মেজাজ গরম করিয়ে দিস। নিশাত মারোয়ানের এই কথাই টাললো বলে মনে হয় না। হাতে জিনিসটা মারোয়ানের সামনে ধরে বলল, আপনার কাছে এসব কি করে? মারোয়ান জিনিসটা দেখে ঘেমে উঠল। কাপা কণ্ঠে বলল, এটা কোথায় পেয়েছো? আপনাকে আমার যথেষ্ট সন্দেহ হয়। এর আগেও আমি রুমে অস্বাভাবিক অনেক কিছুই দেখেছি। ওসব আমার বাসায় থাকার প্রশ্নই আসে না। আপনি করছেন লুকিয়ে লুকিয়ে। সত্যি করে বলুন। মারোয়ান কিছুই বলল না, শান্ত কণ্ঠে বলল, এটা ছেলের জন্য এনেছি। ওর পিস্তল ভালো লাগে বলেছিল একদিন, তাই একজন আর্টিস্টকে দিয়ে আঁকিয়ে এনেছি। এত রিয়্যাক্ট করার কি আছে? এটা নাটক সিনেমা না যে আমি বিরাট কিছু বের হব। আমি অকর্মাই থাকবো।
তবে তোমার যদি আমাকে নিয়ে উচ্চভিলাষী জল্পনা কল্পনা করার থাকে তাহলে যে কোনো কিছুই ভাবতে পারো। আই ডোন্ট কেয়ার। বলেই নিশাতের পাশ কেটে চলে গেল। নিশাতের বিশ্বাস করতে ইচ্ছে করলো না, কিন্তু অবিশ্বাস করতেও ইচ্ছে হলো না। নিশাত তো ঘরেই থাকে, স্কুল বাদে। কই মারোয়ানকে তো তেমন অস্বাভাবিক লাগেনি কখনো, সারাক্ষণ রুমে বসে সিগারেট টানে। তবে রাতে বাইরে বেরোয় কয়েক ঘন্টার জন্য। এটুকু সময়ের মধ্যে কিছু করা সম্ভব? নিশাত জানে পার্ট টাইম যে জব করতো ওটা ছেড়ে দিয়েছে, কিন্তু ওটা ছেড়ে আবার কোনো কাজ ধরেছে কিনা সেটা নিশাত জানে না। নিশাতকে কিছুই বলেনি। কই ঘরের কোনো সদাপাতির খরচ, বাসা ভাড়া কিছুই তো দেয় না। সিগারেট, ছেলের চিপস, চকলেটের খরচ আর বাসা ভাড়া তো শ্বশুর আব্বাই দেয়। কাজ যদি করতো তাহলে নিশ্চয়ই এসবের খরচ আব্বার কাছ থেকে নিত না। ধুর, উল্টাপাল্টা বেশি ভেবে ফেলেছে সে। হয়তোবা ছেলের জন্যই এটা এনেছে, তাই বেশি কিছু না ভেবে এটা টেবিলের উপর ভাঁজ করে রেখে দিল। এসব নিয়ে ভাবার সময় তার নেই। আজাইরা চিন্তা ভাবনা তার